কাছে এবং দূরে বসে যারা আমাকে দেখছেন অথবা শুনছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিওর শুরুতেই আমি আমার সকল সাবস্ক্রাইবারদেরকে অন্তঃস্থল থেকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ। আপনারা নিশ্চয়ই দেখেছেন একজন ডাক্তার যখন কোনো একজন বিমারি বা একজন রোগীকে চিকিৎসা করতে আসেন সবার আগে সবার আগে তিনি পালস পরীক্ষা করে থাকেন অথবা ব্লাড প্রেশার চেক করে থাকেন। ব্লাড প্রেশার চেক করলে পালসটাও চলে আসে। সো এই যে প্রাথমিকভাবে এই কাজটি তিনি করেন, কেন করেন? আই এম শিওর ডাক্তাররা এর ব্যাপারে খুব ভালো বলতে পারবেন। আমি ডাক্তার বা মেডিকেল বিদ্যায় পারদর্শী নেই, অতএব সেটা আমার সাইড নয়। আমার যে সাইড সেটাতে আমি আপনাকে বলতে চাচ্ছি যে তদ্রূপ ঠিক তেমনভাবেই আপনাকেও একজন নতুন উদ্যোক্তা হিসেবে অথবা আপনি অন দ্য ওয়ে অন ইউর বিজনেস, আপনি ব্যবসা করে যাচ্ছেন, তখনও কিন্তু আপনাকে পারিপার্শ্বিক অবস্থার যে নার্ভসটা বা নাড়িটা সেটা কিন্তু পরীক্ষা করতে হবে, যে স্পন্দনটা সেটা বুঝতে হবে। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। পরিবর্তিত পরিস্থিতির সাথে নিজেকে বদলে খাপ খাইয়ে নেওয়ার যে যোগ্যতা সেটা অত্যন্ত অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। আপনাকে একজন ডাক্তারের মতোই পর্যবেক্ষণ করতে হবে, নিগুড়ভাবে পর্যবেক্ষণ করে অনেক কিছু বোঝার চেষ্টা করতে হবে। কারণ প্রকৃতি বলুন বা আমাদের এই মানবসৃষ্ট সমাজ বলুন, আমাদের কিন্তু অহরহ ইঙ্গিত দিচ্ছে এবং এই ইঙ্গিতগুলি কিন্তু একজন সচেতন ব্যবসায়ী সবার আগে বুঝতে পারেন। জীবনে বিজনেসের ক্ষেত্রে বলুন অথবা জীবনের অন্য কোনো ক্ষেত্রে বলুন, সব ক্ষেত্রে কিন্তু আমরা ইঙ্গিত পেয়ে থাকি। কেউ বোঝে, কেউ বোঝে না, কেউ পালন করে, কেউ করে না। অ্যান্ড দ্যাট রিয়েলি মেক্স ডিফারেন্স। এই প্রসঙ্গে আমি আমার বাবার একটি কথা বলতে চাচ্ছি, যদিও এটা ৭১-এর যুদ্ধ সংক্রান্ত। সেই সময়টাতে বাবা নিউজ শুনতেন এবং খুব আগেভাগেই টিক্কা খানের ভাষণটা শোনার পরে বাবা বুঝে গেলেন যে তারা খুব জঘন্য কিছু করতে যাচ্ছে। তো সে সময় আমাদের পরিবার একটা বড়ই পরিবার ছিল। আমার জন্ম হয়নি, বাট আমার বড় ভাই বোনেরা সকলেই ছিলেন, বিশেষ করে আমার বোনেরা ছিলেন, মা ছিলেন। এদের নিরাপত্তা নিশ্চয়তার জন্য বাবা কিন্তু তৎক্ষণাৎ, বলতে গেলে এক কাপড়েই, কিছু না নিয়ে বেরিয়ে চলে গেলেন গ্রামে একটি সেফ জায়গার জন্য। এবং পরবর্তীতে তাদেরকে, ফ্যামিলির যারা ছিলেন মা এবং ভাই বোনরা, তাদেরকে রেখে বাবা কিন্তু মুক্তিযুদ্ধের সংগঠনের কাজে গেলেন। সো দেখার বিষয়, যখন আবার মুক্তিযুদ্ধের সময় মিলিটারিরা গ্রামে চলে গেল, তখন কিন্তু আবার বাবা পুরো ফ্যামিলিটাকে শহরে নিয়ে এলেন। এভাবে আমার বড় বোনেরা বলেছেন, মা বলেছেন, শুনেছি যে বাবা পরিবারটাকে খুব ভালোভাবে সেভ করতে পেরেছেন। এবং বাবা বলেছেন যে দেখো, আমি ভাষণটা শুনে বুঝে ফেলেছি যে ওরা খারাপ কিছু করতে যাচ্ছে, এখন দিস ইজ দ্য এন্ড, দ্যাট ইজ ইট, এটাই হচ্ছে শেষ পরিণতি। তো তখন খুব অনায়াসে আমরা, নৌকা ছিল, বাস চলতো, আমরা কিন্তু গ্রামে চলে গেছি। সো তার মানে হচ্ছে সময়ের আগে আপনি যদি বুঝে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনি অনেক কিছু সেভ করতে পারেন। সেটা যুদ্ধ বিগ্রহে হোক বা নর্মাল লাইফে হোক, এবং বিশেষ করে ব্যবসাতে তো অবশ্যই আপনাকে বুঝে নিতে হবে। এখন দেখুন, অনেকে কিন্তু তখন পায়ে হেঁটেও গ্রামের দিকে যেতে হয়েছে, কারণ হয়তো তারা সময়টা সে সময় উপলব্ধি করতে পারেনি। অবশ্য এটা অনেকেরই হয়েছে, আচমকাই ওরা আক্রমণ করেছে, বাট অ্যাটলিস্ট আমরা কিন্তু সে সময় জানতাম যে পরিস্থিতি খুব গরম চলছিল। ৭১-এর সেই দিনগুলি কিন্তু আসলে অত্যন্ত উত্তাল দিনগুলি ছিল, তাই না? উত্তাল ছিল। সো বর্তমানেও আপনি দেখুন, এই যে মার্কেট কিন্তু অত্যন্ত উত্তাল একটি পরিস্থিতি। করোনার পরে কি হবে, কি করণীয়, কি প্রোডাক্টগুলি আপনি নির্বাচন করবেন, বা এখন কিভাবে চলছে, এই ট্রেন্ড কোন দিকে যাচ্ছে, নতুন অ্যাডমিনিস্ট্রেশন এসেছে আমেরিকাতে, অফকোর্স আপনি বাংলাদেশ থাকুন আর যেখানেই থাকুন, আমেরিকার একটি প্রভাব সারা বিশ্বে পড়ে, এটা অনস্বীকার্য, বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে। সো আপনি যখন ব্যবসার ল্যাঙ্গুয়েজগুলি শিখবেন বা ব্যবসার টার্মস অ্যান্ড কন্ডিশনগুলি শিখবেন, তখন কিন্তু আপনাকে এই সব জিনিসগুলি, এই নিয়ামকগুলি হতে পারে অনেক অনেক পরোক্ষভাবে, হয়তো ডাইরেক্ট আপনার উপরে এই মুহূর্তে কোনো প্রভাব পড়ছে না, কিন্তু আপনাকে কিন্তু সেগুলিও অনুধাবন করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে। বিশ্ব পরিস্থিতি, বিশ্ব রাজনীতি বা ব্যবসার গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে, কোন দেশ ব্যবসাতে কত উন্নতি করছে, কেন করছে, কী রিজনস তার পিছনে, এই তাবৎ জিনিসগুলি কিন্তু বুঝে ফেলতে হবে। বর্তমানে একটি ট্রেন্ড চলছে,
ইন্টারনেট বিজনেস, ইন্টারনেট দ্বারা বা অনলাইন সেলের একটি মানে বাংলাদেশে তো এখন খুব এটা কী বলবো, জোরে সোরে শুরু হয়ে গেছে। আগেও ছিল, কিন্তু এখন অত্যন্ত এই করোনাকালীন সময় জোরে সোরে শুরু হয়ে গেছে। সো আপনাকে এই পালসগুলি বুঝতে হবে যে কোন ট্রেন্ডটা চলছে। নাও আই গিভ ইউ ওয়ান ভেরি ইম্পর্টেন্ট থিং, যেটা আপনি মনে রাখবেন। অলওয়েজ 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 ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড। রিমেম্বার, ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড। ট্রেন্ডের সাথে আপনাকে চলতে হবে, নট টু মাচ ব্যাকডেটেড, আর অনেক আগেও যাওয়ার দরকার নেই। যদি আপনি যেতে পারেন, ইউ আর ভেরি জিনিয়াস আর এক্সট্রা মেরিটোরিয়াস, সেটা ভিন্ন ব্যাপার। বাট যদি আপনি আমার মতো সাধারণ হয়ে থাকেন, তাহলে আমার পরামর্শ হবে যে আপনি ট্রেন্ডের সাথে থাকুন। হয়তো 1-2 কদম আগে চিন্তা করুন, কিন্তু ট্রেন্ডের সাথে থাকুন। মার্কেটে কী প্রোডাক্টগুলি চলছে, কীভাবে নতুন প্রোডাক্ট জায়গা করে নিচ্ছে, মানুষের মনস্তাত্ত্বিক, বা মানুষ বলতে আমি এখানে বোঝাচ্ছি আপনার ক্রেতা সাধারণ বা মার্কেট প্লেস। এই মার্কেটে মানুষের মনস্তাত্ত্বিক জিনিসগুলির পরিবর্তন কিভাবে হচ্ছে, প্রত্যেকটি জিনিস কিন্তু আপনাকে অনুধাবন করতে হবে। সেই একজন ডাক্তারের মতো আপনি যদি পালসটা ধরে ফেলতে পারেন, দেন আপনি কিন্তু আসলে বুঝতে পারবেন যে কোথায় আপনাকে যেতে হবে, কিভাবে আপনাকে করতে হবে। সো আমার মুখ্য কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। পালস বা নাড়ি পরীক্ষা করুন। সময় আমাদের অনেক কিছু বলে যায়, প্রত্যেকটা সময় আমাদের কিছু বলে যায়। প্রত্যেকটা কথা যেগুলি আমাদের কানের মধ্যে আসে, প্রত্যেকটা কিছু না কিছু অর্থ থাকে। আমি আপনাদেরকে আরেকটি কথা বলছি, অনেক সময় কিন্তু অনেক মানে কমন একজন ব্যক্তি বা অ্যাপারেন্টলি খুব ইম্পর্টেন্ট কেউ নন, তার মুখ থেকেও কিন্তু একটি বিশাল বড় কথা বেরিয়ে আসতে পারে। আপনি যদি অনুধাবনকারী হন, আপনি যদি পর্যবেক্ষণকারী হন, আপনি যদি বুঝদার হন, তাহলে আপনি কিন্তু ওই কে বলেছে সেটা দেখবেন না, কি বলল, এটা অন্তর্নিহিত উদ্দেশ্যটা কী, সেটা নিয়ে আগে পিছিয়ে চিন্তা করবেন। কারণ প্রত্যেকটা মানুষই নিজের নিজের অবস্থান থেকে জিনিসগুলির ব্যাখ্যা করে থাকে, অন্তত নিজের কাছে। এবং তার যে স্বগতোক্তি বা নিজে থেকে যে উক্তি, তার মধ্যে কিন্তু তার চিন্তা ভাবনা অনেক কিছু প্রকাশ পায়, এবং অনেক সময় তা থেকে সমাজ, রাজনৈতিক অনেক বিষয়ে কিন্তু অনেক বিষয়ে প্রকাশ পেয়ে যায় মানুষের অনেক কথাবার্তায়। সো চোখ কান খোলা রাখতে যখন যে আমি বলে থাকি আপনাদেরকে, যখন আপনি চোখ কান খোলা রাখবেন, তখন দেখবেন আশপাশে কিন্তু অনেক কথা আপনার কানে আসছে, পত্রিকার মাধ্যমে, টিভির মাধ্যমে, বা বন্ধুর মাধ্যমে, বা এমনিতে রাস্তায় আপনি টি স্টলে বসে রয়েছেন, আপনি কিছু গসিপ শুনতে পেলেন, সেখান থেকেও কিন্তু আপনি কিছু ধারণা নিতে পারেন। সো এই যে পর্যবেক্ষণ ক্ষমতা, এই পর্যবেক্ষণ ক্ষমতা অত্যন্ত জরুরি। আপনি দেখবেন কবি সাহিত্যিক যারা আছেন বা ঔপন্যাসিক যারা আছেন, তারা কিন্তু মঙ্গল গ্রহ থেকে কোনো কাহিনী লেখেন না, তারা কিন্তু আপনি আমি আমাদের জীবনধারা নিয়েই লেখেন। এবং সেটার জন্য তারা কি করেন জানেন তো, তারা যখনই যেখানেই যান খুব নিগুড়ভাবে অনুধাবন করেন এই মানুষগুলি কিভাবে কথা বলছে। শুধু একজন ঔপন্যাসিক বা লেখকই নন, অ্যাক্টর অ্যাক্ট্রেসরাও, তাদেরকে আমরা বলতে শুনেছি যে তারা বলতেন যে আশপাশ থেকে শিখেছি মানুষ কিভাবে কথা বলে, তার ধরনটা দেখেছি, বোঝার চেষ্টা করেছি, হৃদয়ঙ্গম করেছি। তাহলে একজন উপন্যাসিক যদি একজন ভালো উপন্যাস লিখতে পারে, একটি ভালো উপন্যাস লিখতে পারেন এই অনুধাবন করে, যদি একজন অ্যাক্টর, একজন ভালো অ্যাক্টর বা অভিনেতা হতে পারেন এই ধরনের পর্যবেক্ষণ করে, চারপাশের পরিবেশ পরিস্থিতি, মানুষ কী কথা বলছে, কিভাবে হচ্ছে, ট্রেন্ড কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে, এবং একটা ক্যারেক্টার কিভাবে বিহেভ করে বা করবে কোনো পরিস্থিতিতে, সেটা যদি সে বোঝার চেষ্টা করে সফল হতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? আপনিও তো এই সমাজ সংসারে বা আপনার নিজ ক্ষেত্রে আপনিও তো একজন হিরো, আপনিও তো একজন, ইউ আর সামবডি। সো আপনাকেও কিন্তু আসলে পর্যবেক্ষণ ক্ষমতাটা রাখতে হবে। যখনই আপনি পর্যবেক্ষণ করতে পারবেন, শিখতে পারবেন, একজন উপন্যাসিকের চোখ দিয়ে দেখবেন, একজন অ্যাক্টরের চোখ দিয়ে দেখবেন, হ্যাঁ, তখন কিন্তু দেখবেন যে আলটিমেটলি আপনি অনেক কিছু পেয়ে গেছেন, রসদ পেয়ে গেছেন। অ্যান্ড ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড। ট্রেন্ডের সাথে চলুন, দেখবেন আপনি আর 10 জনের চাইতে ভালো করছেন। কারণ ট্রেন্ডের সাথে চলার মানে সাথে সাথেই অ্যাট দ্য সেম টাইম আপনি কিন্তু পরিবেশ পরিস্থিতি খুব ভালোভাবে আপনার নখদর্পণে নিচ্ছেন। তার মানে যেটাকে আমরা বলি অ্যাট ফিঙ্গার টিপস, নখদর্পণে। তো এই জিনিসগুলি কিন্তু একজন তরুণ উদ্যোক্তার জন্য অবশ্যই জরুরি। আর আপনি পারবেন এই কারণে, কারণ আপনার এখন অমাপা শক্তি শরীরে,
এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন আপনার বাত ব্যথা নেই, এখন আপনার ব্লাড প্রেশার নেই, এখন আপনার উচ্চ রক্তচাপ ডায়াবেটিস নেই। কখন করবেন? এখনই তো করবেন। এখনই দৌড়ঝাঁপ করতে হবে, দেখতে হবে, বুঝতে হবে, জানতে হবে। পয়সা নেই, ক্যাপিটাল নেই, নো ম্যাটার, কিন্তু অনুধাবন শক্তি আছে, বুঝতে পারছি, মার্কেট প্লেস সব কিছু জানছি। দ্যাট ইজ দ্য পাওয়ার। এবং কোনো একটা ফিল্মে অমিতাভ বচ্চন বলেছিলেন, আমার কাছে 5টা টাকা ছিল না, আমি 5 লাখ টাকার সওদা করে গেলাম। কোনো একটা ফিল্মে বলেছিলেন। কেন বলেছিলেন? ফিল্মটা দেখুন, তার যে শৌর্য বীর্য, তার যে অনুধাবন ক্ষমতা, যে তাকত শক্তি, ফিল্মে হয়তো একটু অতিরঞ্জিত করে দেখানো হয়, কিন্তু আসলে যে কথাটা বলা হয়েছে সেটা কিন্তু অনেক মূল্যবান একটি কথা। ফিল্মের অনেক ডায়লগ কিন্তু অত্যন্ত মূল্যবান হয়। কেন হয় জানেন? কারণ হচ্ছে ফিল্ম হচ্ছে একটা গরিব মানুষের পোস্ট কার্ডের মতো। পোস্ট কার্ডে একটা জামানায় পোস্ট কার্ড ছিল, 1 টাকা বা 2 টাকা দিয়ে পোস্ট কার্ড কিনতে হতো, এবং ওই যে যতটুকু জায়গা পাওয়া যেত ততটুকু জায়গার মধ্যেই কিন্তু আপনাকে লিখতে হতো, পোস্ট কার্ডে লিখতে হতো। বা টেলিগ্রাম যখন টরে টকা এক একটা ওয়ার্ডের জন্য আপনাকে পয়সা পে করতে হতো, তখন কিন্তু খুব কি বলবো এটাকে, সতর্ক হয়ে এক একটি ওয়ার্ড চয়ন করতে হতো। তো ফিল্ম হচ্ছে 2-2.5 ঘন্টার মধ্যে এত কোটি টাকা খরচা করে আপনাকে কিছু দেয়া হচ্ছে, অবশ্যই তার মধ্যে অনেক কিছু বলার চেষ্টা করা হয়ে থাকে। 2 ঘন্টার মধ্যে অনেকগুলি লাইফকে প্রজেক্ট করা হয়ে থাকে। তো তার মানে তাদের কাছে খুব বেশি সময় অপশন কিন্তু থাকে না, অল্প সময়ের মধ্যে তাদের কিন্তু অনেক বেশি কিছু করতে হয়, অনেক কিছু। সো ফিল্মটা হচ্ছে আসলে পুয়ার ম্যানস কী বলবো, টেলিগ্রাম অথবা পোস্ট কার্ডের মতো। অল্পর মধ্যে অনেক কিছু তাদেরকে বলতে হয়। তো যখন অনেক কিছু বলতে হয় তখন জীবনের সারাংশ, অনেক মানে আহম কথাবার্তা বা গুরুত্বপূর্ণ কথাবার্তা কিন্তু চলে আসে। সো আমি আশা করি আপনারা ট্রেন্ডের সাথে থাকবেন এবং নিজের যোগ্যতা বুঝে পর্যবেক্ষণ ক্ষমতাটাকে আয়ত্ত করে, কারণ আপনার প্রত্যেকের কিন্তু আমাদের একটি ইনটিউশন থাকে, কি বলে এটাকে, ষষ্ঠ ইন্দ্রিয় আমাদের থাকে, কিন্তু পঞ্চ ইন্দ্রিয় আমার আছে কিন্তু আমাদের, সেই পঞ্চ ইন্দ্রিয়কেও কিন্তু আমরা ঠিকভাবে ব্যবহার করি না। সেটাকে ব্যবহার করে যদি আমরা সম্যকভাবে সেটাও করি, তাহলে ষষ্ঠ ইন্দ্রিয় হয়তো লাগবে না, কিন্তু আমাদের সকলের কিন্তু একটি ষষ্ঠ বা সিক্সথ সেন্স রয়েছে। সো এগুলি আপনার কিন্তু যুবক বয়সে আপনার কিন্তু অনেক চাঙ্গা এগুলি। এখন এগুলি ইউজ করার সময়, এখন এগুলি ব্যবহার করার সময়। পর্যবেক্ষণ শক্তি রয়েছে, সেটাকে আরও শান দিয়ে আরও বাড়িয়ে তুলুন, ট্রেন্ডের সাথে চলুন। দেখবেন সময় থাকতে কাজ করবেন এবং সাধন হবে। তখন আর গান টিকাইতে হবে না, সময় গেলে সাধন হবে না। সকালবেলা উঠে পড়ুন, লেটস গো, আর শোনো না। দ্য ডে ইউ লার্ন যে না, আমাকে কাউকে বলতে হবে না, আমি নিজেই উঠব, আমি নিজেই আমার কাজ শুরু করে দেব, সে মানে অভাবনীয় সৌভাগ্যময় একটি দিন, যে দিনটিতে আপনি বলতে পারেন আজকে আমি ম্যাচিউরড, আমি জানি কখন আমাকে উঠতে হবে, আমি জানি কখন আমাকে শুতে হবে, আমি জানি কখন আমাকে কী করতে হবে, আমি বুঝছি আশপাশে আমার কী চলছে। দ্যাট ইজ দ্য পাওয়ার, দ্যাট ইজ দ্য পাওয়ার, অ্যান্ড ইউ অল হ্যাভ দ্যাট পাওয়ার। কেউ সেই পাওয়ারটাকে ঘুম পাড়িয়ে রাখে, কেউ সেটাকে জাগ্রত করে, কেউ বিভিন্ন কারণে হয়তো পারে না। আমি জানি কেন পারে না, সেটা আমি বলেছি। কারণ হয়তো সিম্পলি আমাদের আশপাশের মানুষজন হয়তো অনেক সময় রিল্যাক্টেন্ট টু লেট আস ডু সামথিং, হয় হয় আবার আমাদের অনেকেই আছে যে বুঝতে পারে না যে এই ছেলেটি হয়তো আগে গিয়ে অনেক বড় হতে পারে, কিন্তু তাকে সেভাবে মূল্যায়ন করা হয় না। এটা আমাদের সমাজে প্রচলিত। কিন্তু এই সব বাধা, অবস্ট্যাকলস যেগুলি আছে, অ্যাবস্ট্রাক্ট যে জিনিস যেগুলি আছে, এগুলোকে কিন্তু আপনাকে পার হতে হবে। সেই অদম্য শক্তি আপনার মধ্যে থাকতে হবে। আমার জীবন থেকে আমি আপনাদেরকে বলতে পারি, আমার জীবনে আমি যখন বড় হতে শুরু করছিলাম তখন আমার বাবা মা অতি বৃদ্ধ প্রায়, এবং তার কিছুদিন পরে তারা মারাই গেলেন। এবং এটা আমি অনুধাবন করতে পেরেছিলাম যে বাবা মা বেশি দিন তাদেরকে আমি পাবো না, তারা থাকবেন না, এবং তারা না থাকলে আমি আমার যে মানে চারপাশে যারাই আছেন, ভাই ব্রাদার আত্মীয় স্বজন, সবার থেকে যে সেরকম একটি সহযোগিতা পাবো তেমন আশা আমার ছিল না। কারণ বাবা মা সবার আগে, বাবা মা না থাকলে মানে সব কিছুই ফ্যামিলিটা উলটপালট হয়ে যায়, সেটা হচ্ছে বাস্তব সত্য কথা, রাইট?
আম, আমরা এখানে বাস্তব কথা বলছি, তো বাস্তব কথা বলতে গেলে অনেক রূঢ় সত্য কথাও বলতে হবে। সেটা হচ্ছে আমি দেখছিলাম যে অন অন দ্যাট টাইম যখন আমি বড় হচ্ছিলাম, আমি স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে গেলাম, তখন আমি দেখলাম যে আর খুব বেশি দিন বাবা মাকে হয়তো পাবো না। এবং হয়েছেও তাই বাবা মা খুব বেশি দিন কিন্তু হয়তো 1-2 বছর বেঁচে ছিলেন তারপরে। আমি জানতাম যে বাকি পথটা আমাকে পাড়ি দিতে হবে, এবং আমি দেখেছিলাম আমার আশপাশে সহযোগী হ্যান্ড খুব একটা বেশি নেই। আমি এটা অনুধাবন করে নিয়েছিলাম যে বাবা মা যদি চোখ বন্ধ করেন তাহলে আমাকে খুব ভালোভাবে পরওয়ারিশ করার বা আমাকে খুব ভালোভাবে একটি সেটেলমেন্ট করে দেওয়ার মতো কেউ আসলে ছিলেন না। এখন হয়তো অনেকে আছেন, তখন কেউ ছিলেন না এবং আমি পাইনি। আমি ব্যর্থহীনভাবে বলতে পারি আমি আমার ফ্যামিলি থেকেই খুব বেশি সহযোগিতা পাইনি। অল্প পেয়েছি, প্রত্যেকটা ফ্যামিলি দিয়ে থাকে, কিন্তু যেটা আমার প্রাপ্য ছিল বা যেটা আমার উচিত ছিল বা দরকার ছিল, তখন দরকার ছিল জাস্ট একটু লিফট আপ করে দিলে, আমাকে একটু যদি লিফট আপ করে দেওয়া হতো, দেন আমি কিন্তু আরও অনেক বেটার করতে পারতাম। এটা আমার পার্সোনাল বিলিভ, বাট আই কুডন্ট, বিকজ আমাকে নিজেকেই আমার নিজের গার্ডিয়ান হতে হয়েছে, আমাকে নিজেকেই পর্যবেক্ষণ করতে হয়েছে এবং নিজেকেই বুঝে শুনে তারপরে বিদেশে এসে নিজের যেটা করার আমি করেছি। আজকে আপনাদের সামনে কথা বলতে পারছি এবং বিগত 4-5 বছর যাবতীয় বলছি। সো আমি মনে করি আমার মতো সিচুয়েশনে অনেক ছেলে বাংলাদেশে রয়েছে, অনেক মেয়ে বাংলাদেশে রয়েছে, যারা হয়তো খুব একটা ভালো সাপোর্ট পাবে না, তারা বুঝতে পারছে বা পাচ্ছে না। তো এই ক্ষেত্রে আপনি যদি আমার মতো একজন হয়ে থাকেন, সাধারণ, অতি সাধারণ, তাহলে আপনার কিন্তু এই জিনিস চিন্তা করতে হবে যে আমার জন্য কেউ নেই, আমার জন্য শুধু আমি একা আছি, অ্যান্ড আই অ্যাম ম্যাচিওর এনাফ টু টেক অল দ্য রেসপন্সিবিলিটি কামস অন মাই ওয়ে। আমাকে আমার নিজের দায়িত্বগুলি আমাকে পালন করতে হবে, কেউ আমাকে করে দেবে না। আর কেউ করে দেবে না বলে কমপ্লেন করার কোনো সুযোগও কিন্তু আমার নেই, কারণ যদি কেউ বলে দেয় চিনলাম না তোমাকে, কী করবেন আপনি, কিছু করার তো নেই। সো আনফর্চুনেটলি ইউ হ্যাভ নো ওয়ে, আপনাকে নিজেরটাই করতে হবে। সো আমি আমারটা চেষ্টা করেছি এবং আমি আমার মানে সেই সময়গুলি পার করেছি এবং আই হ্যাভ ডান ওয়েল, কারণ আমি মনে করি যে সেলফ ম্যাচিউরিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমি আপনাদের প্রত্যেকের মধ্যে চাই যে একটি সেলফ ম্যাচিউরিটি আসুক, যখন আপনাকে ঘুম থেকে উঠাতে কাউকে বলতে হবে না, যখন আপনাকে কোনো একটি কাজ করার জন্য কাউকে বলতে হবে না, বরঞ্চ আপনি নিজে গিয়ে আগে থাকতে সে কাজটি করে ফেলবেন, পালস বুঝে ফেলবেন, কে কী বলছে, কেন বলছে, কীভাবে বলছে। প্রত্যেকটি কথার কিন্তু উদ্দেশ্য বিধেয় থাকে। বিশেষ করে রাজনীতিবিদদের কথা দেখবেন, তারা যা বলে তার মধ্যে কিন্তু অনেক বোঝার ব্যাপার থাকে। তারা বলে একটা, বোঝায় কিন্তু আরেকটা, করে হয়তো আরেকটা। তো এই যে একটি ডামাডোল, এটা কিন্তু আরেকজন পলিটিশিয়ান বুঝতে পারেন বা বুঝদার লোকরা কিন্তু বুঝতে পারেন। সো এটা এই জন্য বললাম, আমি কোনো পলিটিক্যাল ফিগারের কথা বললাম না পার্টিকুলারলি, কিন্তু পলিটিশিয়ানরা এভাবে বলে থাকেন। অফকোর্স এটা তাদের পলিটিক্স, পলিটিক্স ইজ সামথিং ডিফারেন্ট থিং, বাট ইন বিজনেস অলসো আপনাকে নিজের বুঝটা বুঝে নিতে হবে। কারণ আমি সবসময় আপনাদেরকে বলে থাকি, লাইফ অ্যান্ড বিজনেস, জীবন এবং ব্যবসা, এ দুটো কিন্তু আসলে রেলের সমান্তরালভাবে, রেলের লাইনের যে দুটি পাত পড়ে থাকে না লোহার, ঠিক সেরকম সমান্তরালভাবে চলতে থাকে। জীবনের মধ্যেও কিন্তু উত্থান পতন আছে, ব্যবসার মধ্যেও কিন্তু লাভ লস উত্থান পতন রয়েছে। জীবনকেও বিভিন্ন ঋতুর মধ্যে দিয়ে যেতে হয়, শীত, বর্ষা, শরৎ, হেমন্ত, বসন্ত, এরকম লাইক দ্যাট। বিজনেসকে কিন্তু বিভিন্ন পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়, কখনো ভালো, কখনো খারাপ, বা কখনো মানে অনেক করার কিছুই থাকে না, আবার অনেক সময় অনেক কিছু করার, কি করব বুঝতে পারি না। বিভিন্ন সিচুয়েশন আসে, একটা সময় আসে আপনি কপর্দকহীন হয়ে যান, একটা সময় হয় আপনার কাছে অনেক অনেক টাকা থাকে, হতেই পারে, দ্যাট ইজ বিজনেস। অ্যান্ড যারা সেই রিস্ক নিয়ে নিজে জয়লাভ করেন, তারাই তো বীরভোগ্যা বসুন্ধরা। এবং বাংলাদেশের প্রত্যেকটি ছেলেকে আমি আহ্বান জানাই, এবং আমি জানি, কারণ যে হারে ছেলেরা আমার সাথে যুক্ত হচ্ছেন, কথাবার্তা বলছেন, তাদের সাথে কথা তো বলছি, এবং দে আর ভেরি কী বলবো, আলোকিত, তারা খুবই আলোকিত। তবে এর মধ্যে কিছু ছেলে রয়েছে যারা আসলে অ্যাকচুয়ালি দে জাস্ট ডোন্ট ওয়ান্ট টু ডু সামথিং, হবে, হ্যাপেন্স। একটা সমাজে, একটা পরিবেশ পরিস্থিতিতে বিভিন্ন ধরনের মানুষ থাকে, থাকতেই পারে। সো আমি তাদেরকেও বলবো যে বেকার কথা কাজ থেকে দূরে সরে নিজের জীবনটা গড়ার জন্য কাজ করতে হবে। একটা প্রশ্ন যখন আপনি কাউকে জিজ্ঞেস করবেন, দেন সেটা কিন্তু আপনাকে জিজ্ঞেস করার মতো করতে হবে, রাইট? জিজ্ঞেস করার মতো করতে হবে,
কারণ যে কেউ কিন্তু উপস্থাপনা করতে পারে না, যে কেউ কিন্তু একজনের ইন্টারভিউ নিতে পারে না। একজন ইন্টারভিউ দাতা একজন মহান ব্যক্তি বা বড় ব্যক্তি, একজন বড় রাজনৈতিক নেতা অথবা একজন বিদ্বান ব্যক্তি, সামু মানে সামহাও তিনি একজন বড় ব্যক্তি। তো তাকে ইন্টারভিউ করার জন্য যে কেউ কিন্তু করতে পারে না। তাকে ইন্টারভিউ করার জন্য সেই বিষয়ে আরও প্রাজ্ঞ বা আরও বেশি জাননেওয়ালা লোক যে আছে তাকে কিন্তু ইন্টারভিউ করতে হয়। ভেরি ইম্পর্ট্যান্ট, আদারওয়াইজ সে প্রশ্নটা প্লেসই করতে পারবে না। ল্যারি কিং মারা গেলেন কদিন আগে। ল্যারি কিং সিএনএনে ইন্টারভিউ নিতেন। তিনি বলতেন আমি রেলেভেন্ট প্রশ্ন জিজ্ঞেস করতাম এবং আমি শুনতাম, আমি কথা কম বলতাম, আমি যা শুনতাম, আমি আমার অডিয়েন্সকে কথা বলার সুযোগ দিতাম, আমি এমনভাবে পিঞ্চ করতাম বা এমনভাবে তাকে প্রেস করতাম যে তারা যা বলতে এসেছিল তার চেয়ে অনেক বেশি বলে দিত। পরে তারা আমাকে কথা বলেছে যে আসলে এতটা আমি বলতে চাইনি, কিন্তু আসলে হয়ে গেছে, এটা হতেই পারে। মার্ট ট্যালি একজন ব্রিটিশ সাংবাদিক ছিলেন। তিনি ইন্টারভিউ নিতে গেলে অনেক বড় বড় নেতাই কিন্তু আসলে একটু নড়ে চড়ে বসতেন যে কে প্রশ্নটা করবে আমাকে। সো যাই হোক, যেটাই আপনাকে বলছিলাম যে নিজের ক্ষেত্রে পারদর্শী হওয়ার জন্য দূরদর্শী হওয়ার চেষ্টা করতে হবে এবং যে বা যারা এই প্রশ্ন করেন সেই প্রশ্ন করার আগে বুঝতে হবে যে আমি কি প্রশ্নটি করছি, এই প্রশ্নটির অর্থটা কী হতে পারে, আমি সময় নষ্ট করছি না। কেউ একজন আমাকে সেদিন প্রশ্ন করলেন, আপনি কোথায় থাকেন, আপনার দেশ কোনটা, আপনি কোথায় থাকেন? আমি বললাম আমি হংকং প্রবাসী, আমি বাংলাদেশি। তিনি আবার জিজ্ঞেস করেন, আপনি কি হংকং থাকেন নাকি? ওয়েল, আমি যখন বলে দিলাম যে আমি হংকং প্রবাসী বা হংকং আমি থাকি, সো তারপরে যদি আপনি হংকং থাকেন নাকি, এটা কেমন প্রশ্ন হলো? দেন আই হ্যাভ নো টাইম টু টক ব্যাক টু হিম। ওকে, হোয়াট আই ডিড, আই জাস্ট ইগনোরড হিম, অ্যান্ড দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে আই ক্যান ডু। বিকজ যে একই প্রশ্ন বারংবার জিজ্ঞেস করে তার ভাণ্ডারে জিজ্ঞেস করার মতো মানে কি বলবো যে প্রশ্নগুলি আসলে বাঞ্ছনীয়, যে প্রশ্নগুলি আপনাকে করা উচিত বা বলা উচিত সেগুলি তার ভাণ্ডারে নেই। থাকলে তো সে বলে দিত, তার অ্যাপ্রোচ, তার স্টার্টিংটা সেভাবে হয়ে যেত। একটা ছেলে যখন আমার সাথে কন্ট্যাক্ট করে থাকেন তখন তার প্রাথমিক দুই একটা কথাতে কিন্তু আমি ধরতে পারি যে অ্যাকচুয়ালি তার মানে বাসনা বা সে কী বলতে চাচ্ছে, কোন উদ্দেশ্যের দিকে যাচ্ছে। এবং এটাও বোঝে, দুই একটা প্রশ্ন বা দু তিনটা প্রশ্নের পরে বোঝা যায় যে সে একটা রেঞ্জটা কত দূরে সে আমাকে বা সে হয়তো আমাকে পরীক্ষা করার চেষ্টা করছে বা সে হয়তো কিছু করছে। স্ট্রেট ফরওয়ার্ড দুনিয়া, কারণ এখানে ইন্টারনেটে ব্যক্তিগতভাবে কাউকে চেনার সুযোগ আমার হয়নি, হয়তো ইনশাল্লাহ একদিন হবে। আপনাদেরও ব্যক্তিগতভাবে আমার সাথে মুলাকাত করার হয়তো সুযোগ হয়নি, একদিন ইনশাল্লাহ হবে। আমরা বেঁচে থাকলে অবশ্যই একদিন হবে, অবশ্যই হবে ইনশাল্লাহ। কিন্তু যতক্ষণ আমরা সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা বলি, আমরা কিন্তু একটি পরিশীলিত রূপ নিয়ে এগিয়ে যেতে পারি, এগোতে পারি। সেখানে কিন্তু আমাদের কোনো ধরনের কোনো অবকাশ নেই কথাগুলিকে পেঁচানোর বা অন্য কিছু করার। তাহলে কি হবে? অ্যাটলিস্ট সোশ্যাল মিডিয়াতে আমরা কেউ কারো কিন্তু দুশ্মন নেই, সকলে একজন কিন্তু আরেকজনের সহায়ক শক্তি। আর এটা আমি মনে করি, এটা আমার বিশ্বাস, সহায়ক শক্তি। আমি আপনাদেরকে সামথিং দেওয়ার চেষ্টা করছি, আমার যেটা মনের মধ্যে আছে দেওয়ার চেষ্টা করছি। আপনারাও আমার ভিডিওতে দেখছেন, আমার কি লাভ হচ্ছে না? অবশ্যই লাভ হচ্ছে। সো ইটস এ গিভ অ্যান্ড টেক কাইন্ড অফ লাইক দিস, তাই না একটা জিনিস। সো যেটা বোঝাতে যাচ্ছি, আমরা ভালো হতেই পারি, আমরা জেন্টলম্যান হতেই পারি। কেন আমরা খামোখা বেকার কথা কাজে সময় নষ্ট করব সোশ্যাল মিডিয়াতে? অথবা কেন আমরা এমন প্রশ্ন জিজ্ঞেস করব যে প্রশ্নগুলির কোনো উত্তরই হয় না, অথবা সামনে যে বসে আছেন উত্তর দেওয়ার জন্য তিনি একটু ভ্যাবা চাপা খেয়ে যাবেন? কেন? সো আমি এখানে এসেছি টু মেক ইউর টাইম বেটার। আপনি যখন আমার সাথে কথা বলবেন, দেন উই উইল হ্যাভ এ নাইস টক, রাইট? একটা ভালো কনভারসেশন আমাদের মধ্যে হবে। কিন্তু এবড়ো থেবড়ো প্রশ্ন জিজ্ঞেস করে পরবর্তী ধাপে যাওয়ার স্টেজটাকে এখানে স্টপ করার কী মানে হতে পারে, তাই নাকি? বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আমরা এখানে ব্যক্তিগত 10টা জোক বলতে আসিনি বা ব্যক্তিগত 10টা কাহিনী বলতে আসিনি। ব্যক্তিগত জীবন থেকে অনেক ঘটনা উঠে আসে, কিন্তু সেটা একটি পারপাসে আমরা বলে থাকি। সো এখানে আমাদের কিন্তু যদি আমরা বিজনেস টার্মে চিন্তা ভাবনা করি, যেহেতু বিজনেস টার্মের কথা বলছি,
তাহলে কিন্তু আমাদের কিন্তু কথাবার্তা বা মেসেজ লিখতে গেলে অনেক সতর্ক হতে হবে, অত্যন্ত জরুরি। আদারওয়াইজ ইন মার্কেট প্লেস আপনি কীভাবে চিহ্নিত হবেন? জাস্ট সামবডি, ওকে, স্টে অ্যাওয়ে। ইফ ইউ ওয়ান্ট সামথিং বেটার, সেই যাকে আপনি প্রশ্ন জিজ্ঞেস করছেন তিনি যেন উত্তর দিতে উদ্গ্রীব হন, সেই জিনিসটা ক্রিয়েট করার জন্য কি কি শব্দ লিখলে তিনি উদ্গ্রীব হবেন সেটাও কিন্তু আপনাকে বুঝতে হবে। অ্যান্ড যখন আপনি সেই উত্তরদাতাকে তার মধ্যে স্পিডটা বাড়িয়ে তুলবেন, তখন কিন্তু সে কিন্তু ওই ল্যারি কিংয়ের মতো মোর দ্যান হি ওয়ান্টেড টু সে, হি উইল সে মোর দ্যান এনাফ, অথবা মোর দ্যান যেটা তিনি বলতে চেয়েছে তার চেয়ে অনেক মোর বা বেশি বলে থাকবেন। সো এই জিনিসগুলি কিন্তু আমার প্রিয় ভাইয়েরা এবং বোনেরা মনে রাখতে হবে। আজকে আমার কথায় কেউ মাইন্ড কিছু নেবেন না, মনে কিছু নেবেন না। আমি সবসময় বরাবরই আপনাদের বাড়িতে বসে যেভাবে কথা বলি সেভাবে বলার মতোই পছন্দ করি, এবং আমি মনে করি না যে এখানে অনেক আধিক্ষেত্তা করার কিছু আছে বা অনেক মানে আমি কি হনুরে এই ধরনের টাইপের কিছু নাই। সোজা কথা একটা, আপনি বাংলাদেশের সন্তান, আমিও বাংলাদেশের সন্তান, আমরা দেশকে ভালোবাসি, আপনিও কিছু করতে চান, আমিও কিছু করতে চাই, আমরা সকলে মিলে কিছু করব। 50টা বছর পার হয়ে যাচ্ছে বা হচ্ছে আমাদের দেশ স্বাধীন হয়েছে। 71 আমরা দেখিনি, আমরা 21 দেখছি, এবং আমরা সজ্ঞানে যুবক বয়সে বা পরিণত বয়সে আমরা দেখছি। সো এখনকার আমাদের স্লোগান হওয়া উচিত যে দেশের জন্য আমাদের সকলকে নিবেদিত হয়ে কিছু কিছু করতে হবে, নিজের তো হয়েই যাবে। দেখুন, সেদিন একটি ইন্টারভিউ দেখলাম, সেখানে আমাদের প্রখ্যাত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাদুকার জুয়েলার্স বলেছিলেন যে তাকে প্রশ্ন করা হয়েছিল, সুজিত মোস্তফা স্যার প্রশ্ন করেছিলেন, বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী এবং আবু হেনা মোস্তফা কামালের সন্তান। তিনি ফেসবুকে আমার সাথে যুক্ত রয়েছেন, আমি তাকে ফলো করি, তার গান খুবই ভালো লাগে এবং তিনি ব্যক্তি মানুষ হিসেবে খুব ভালো। যাই হোক, সুজিত মোস্তফা স্যার প্রশ্ন করেছিলেন জুয়েলার্স সাহেবকে, বললেন যে আপনি জাদু শিল্পকে কেন বেছে নিলেন বা এটা জাদুকে কেন বেছে নিলেন? তখন তিনি বললেন যে দেখুন, অ্যাকচুয়ালি মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, মুক্তিযুদ্ধের পরে সেখানে এক সময় দেখলাম 17 গোলে বাংলাদেশ হকি টিম পাকিস্তানের কাছে হেরে গেছে। জিনিসটা অত্যন্ত খারাপ লাগলো, মর্মাহত হলাম। তখন দেশের জন্য কিছু করতে মন চাইলো, এবং তখন আমরা দেখেছি অনেকেই মানে তিনি বললেন আমাদের মধ্যে তখনই যারা মুক্তিযুদ্ধ ফেরত, তাদের মধ্যে অনেক কিছু করার একটা উদ্গ্রীব বাসনা ছিল যে দেশের জন্য কিছু করব, দেশটা স্বাধীন করলাম, এখন দেশটার জন্য কিছু করা উচিত, নিজেদের জন্য করা উচিত। তখন এই প্রসঙ্গে সোহেল রানা স্যারকে বলতে শুনেছি, তিনিও ভাবলেন যে মুক্তিযুদ্ধ করে এলাম, এখন কি করা যায়, কিভাবে কী করা, তাদের মধ্যে একটা চিন্তা চেতনা ছিল। এই কথাটি আজম খান, আমাদের গুরু আজম খানকে বলতে শুনেছি, তিনিও বলেছেন দেশ স্বাধীন করেছি, এখন কি করব, তো গান নিয়ে মেতে গেলাম। তো তখন জুয়েলার্স সাহেব বলেছেন, তখন চিন্তা করলাম যে ঠিক আছে, যেহেতু জাদু আমার উৎসাহ রয়েছে, আমি মোটামুটি ভালো লাগে, তো এটা নিয়েই কেননা আমি অনেক এগিয়ে যাই। এবং তিনি বিশ্বে একটি নাম করেছেন, বাংলাদেশের নাম করেছেন। সো দ্যাট ইজ দ্য স্পিড। আমার মনে পড়ে আমি তখন খুব ছোট, তখন 3 দলীয় ঐক্য জোটের মানে কি বলে, আওয়ামী লীগ, বিএনপি, জামাতেরা সবাই মিলে আর কি এরশাদের পতনের যে আন্দোলনটা 6 ডিসেম্বর 1990-তে যখন এরশাদের পতন হলো, সেই সময়টাতে কিন্তু আসলে একটি খুশি খুশি রব পড়ে গিয়েছিল এরশাদের পতনের পরে। 3 দলীয় রূপরেখার মাধ্যমে যে একটি ইলেকশন হলো 91 সালে, তখন আসলে গরম গরম যে একটা উত্তাল সময় ছিল, বিবিসি থেকে খবর শুনি, আমার বাবা তো খবর শোনার একদম কি বলবো, একদম টাইম টু টাইম খবর শুনতেন, সেই শুরু থেকেই সেই অভ্যাসটা আমাদেরকে দিয়ে গেছে। তো যাক, তখন আর কি আমার মনের মধ্যে একটি স্পিড এসেছে যে এখন তো দেশ স্বৈরাচার মুক্ত, বা দেশটা তো এখন আমরা সবাই মিলে গড়ে তুলতে পারি। এমনকি আমার এটা মনে হয়েছিল, আমি এটা আপনাদেরকে বলছি যে আমার মনে ছিল যে আমার দেশটা তো নোংরা, আমি কেননা আমি নিজে থেকে দেশটা রাস্তায় নেমে নেমে আমি ঝাড়ু দেওয়া শুরু করি। এক্স্যাক্টলি আমার মনে হয়েছিল দেশটার জন্য কিছু করি, কিছু মনে হয়েছিল, আমার আসলেই মনে হয়েছিল। কিন্তু তখন আসলে ওটা হয়নি, কারণ বয়সটা এতই কম ছিল। কিন্তু যে চেতনা সেটা কিন্তু হয়েছিল। সেই 91-তে যে বই মেলাতে গেলাম আমরা, সেই সময় যারা সেটা স্মৃতি আছে যাদের, তারা কিন্তু বুঝতে পারবে কি একটা সুন্দর একটা সময় ছিল। সব দিকে খুশির আমেজ, যেমন 10টা ঈদ একসাথে হলে যেভাবে খুশি হয়, আমার মনে হয় তেমন একটা খুশি আমাদের সকলে ছিল। যাই হোক, অনেক কথাই বললাম। আমরা এই স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আমরা এখন আবার সবাই দেশের জন্য কিছু করার চেষ্টা করি। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন। আজকে অনেক বড় ভিডিও হয়ে গেল, বাট এনিওয়ে, ইফ ইউ লাইকড ইট, আই অলসো লাইক ইট। থ্যাংক ইউ ভেরি মাচ, গড ব্লেস ইউ, খোদা হাফেজ। আবার একটি ভিডিওতে দেখা হবে, তখন পর্যন্ত অবশ্যই আপনি আমার সাথে থাকুন, এবং আমার যে পেজ রয়েছে
সেখানে আপনি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ভেরি মাচ।